সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের প্রধান বিমানবন্দর তেল আবিবের বেন গুরিয়নে আবার নিখুঁতভাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের আনসার আল্লাহ মুভমেন্টের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, প্যালেস্টাইন 2 মিসাইলের মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীর চালানো এ অভিযান লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে, যার ফলে লাখ লাখ ইসরায়েলির মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটোছুটি করেন এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। সারিয়া জোর দিয়ে বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের চলমান গণহত্যার জবাব এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি বলেন, গাজার নির্মম অবরোধ প্রত্যাহার এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল সারি উল্লেখ করেন, ইয়েমেন এর জনগণ, নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিপীড়িত ও ক্ষুধার্ত জনগণের পাশে থেকে তাদের সহায়তায় লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ইয়েমেন ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থেকে অবরোধ ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দিয়ে যাবে। ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে সারি বলেন, ইয়েমেনি ভাইয়েরা দৃঢ়ভাবে আপনাদের পাশে আছে। আমরা আমাদের সামর্থ্যের সবকিছুই করব, কারণ এটি আপনাদের প্রতি আমাদের ইমানি দায়িত্ব। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় তেল আবিব, জেরুজালেম ও আসকালান এলাকায় সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়। ইসরায়েলের চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। উড্ডয়ন ও অবতরণ দুটোই স্থগিত ছিল। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন থেকে নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে এক ঐতিহাসিক যৌথ ঘোষণা এসেছে। এতে ফিলিস্তিন ইস্যু সমাধানের পথে সক্রিয়ভাবে অগ্রসর হওয়ার ধাপগুলো পরিচ্ছন্নভাবে তুলে ধরা হয়েছে। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে সৌদি আরব ও ফ্রান্স। আল মায়াদিনের হাতে আসা চূড়ান্ত খসড়া অনুযায়ী এ ঘোষণায় গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই একমাত্র কার্যকর পথ হিসেবে অনুসরণের ব্যাপারে আন্তর্জাতিক ঐক্যমতের প্রতিফলন ঘটেছে। ঘোষণায় বলা হয়, গাজার সাম্প্রতিক ঘটনাবলী ভয়াবহ মানবিক ক্ষতের সৃষ্টি করেছে এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার বিপদ স্পষ্ট করে তুলেছে। অংশগ্রহণকারী দেশগুলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত, স্থায়ী ও বিস্তৃত সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ঘোষণায় জোর দিয়ে বলা হয়, ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করাই ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ। এতে একটি সময়সীমার মধ্যে দৃঢ় শান্তি প্রক্রিয়ার অঙ্গীকার করা হয়েছে, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের দিকে ধাপে ধাপে অগ্রসর হওয়ার ব্যবস্থা থাকবে। ঘোষণায় আরও বলা হয়, গাজা উপত্যকা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে এবং এটিকে দখল, অবরোধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করা থেকে মুক্ত রাখতে হবে। তাছাড়া গাজায় শাসন, নিরাপত্তা ও আইনের শাসনের পূর্ণ দায়িত্ব পালন করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যাকে যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে। ঘোষণায় আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনাকে সমর্থন করে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনিক কমিটি গঠন করা হবে এবং জাতিসংঘের আওতায় একটি অস্থায়ী আন্তর্জাতিক মিশন মোতায়েন করা হবে। ব্রিটিশ সরকার মঙ্গলবার জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় চলমান গণহত্যা বন্ধ না করে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ না হয়, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ব্রিটেনের দীর্ঘদিনের ভূমিকা, যা ফিলিস্তিনিদের উপর চালানো নৃশংসতাকে প্রশ্রয় দিয়েছে, তার প্রেক্ষিতে এই ঘোষণাকে দেশটির পররাষ্ট্রনীতির মৌলিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে সতর্ক করা হয়, ইসরায়েল কার্যকর পদক্ষেপের দিকে না এগুলে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্যের স্বীকৃতি কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়, আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ। তাই ইসরায়েলি সরকার গাজার ভয়াবহ পরিস্থিতি অবসানে যথাযথ পদক্ষেপ না নিলে এবং দীর্ঘস্থায়ী শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না
হলে আমরা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব। সমালোচকরা বলছেন, একদিকে ইসরায়েলের নৃশংসতার নিন্দা করা, অন্যদিকে তাকে সামরিক সহায়তা দেওয়া এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতির দ্বিচারিতার বহিঃপ্রকাশ। তারা বলছেন, ইসরায়েলি বাহিনীকে কার্যকর সহায়তা প্রদান অব্যাহত রাখা পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার কোনো কার্যকর অর্থ বহন করে না। তবে এই ঘোষণা লন্ডনকে প্যারিসের সঙ্গে একই কাতারে দাঁড় করিয়েছে। ফ্রান্স গত সপ্তাহে জানিয়েছিল, যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ না করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপের এই সমন্বিত চাপ ইঙ্গিত দিচ্ছে বহু দশকের আন্তর্জাতিক দায় মুক্তির ঢাল থেকে সরে আসছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মঙ্গলবার বলেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং এ সন্ত্রাসী রাষ্ট্র 22 মাস ধরে বিশ্ববাসীর চোখের সামনে এই অপরাধমূলক নৃশংসতা চালিয়ে আসছে। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজার মানবিক পরিস্থিতিকে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ ও নিষ্ঠুর বলে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের অনাহারে রাখা হচ্ছে এবং পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে। নিরপরাধ শিশুরা হয় ক্ষুধায়, না হয় দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছে। এরদোয়ান বলেন, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলি বর্বরতার জঘন্য উদাহরণ। তিনি বিশ্ববাসীকে, বিশেষ করে ইসলামী বিশ্বকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আরও জোরালোভাবে আওয়াজ তোলার আহ্বান জানান। আমরা এ বিষয়ে যা কিছু প্রয়োজন তা করতে থাকব। এ প্রতিশ্রুতি দিয়ে এরদোয়ান আশা প্রকাশ করেন, একদিন গাজায় গণহত্যার জন্য দায়ীদের অবশ্যই ইতিহাস ও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব পার্লামেন্ট স্পিকার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীর্ষ পার্লামেন্ট সদস্যরা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানব জাতিকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই সম্মেলনে একত্রিত হয়েছেন। 3 দিনের সম্মেলনটি বৃহস্পতিবার শেষ হবে। কালিবাফ বলেন, গাজায় এমন এক বিপর্যয় চলছে যা তুলনাহীন এবং একে কেবল মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সঙ্গেই তুলনা করা যায়। তিনি বলেন, আমরা 21 শতাব্দীতে নাৎসিদের উত্থান প্রত্যক্ষ করছি। একটি সরকার ঠান্ডা মাথায় নিষ্ঠুরতা ও ভয়াবহতার মাধ্যমে এমন আগ্রাসন চালাচ্ছে যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর চেয়েও ভয়ঙ্কর। তিনি আরও বলেন, 21 শতাব্দীর নাৎসি ইহুদিবাদীদের থামাতেই হবে, নইলে মানবতা চিরতরে নিপীড়নের ঘূর্ণিবর্তে তলিয়ে যাবে। ব্রাজিল জানিয়েছে, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের উপর কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ককে প্রভাবিত করে এমন বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করবেন তারা। নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত ফিলিস্তিন বিষয়ক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা জানান, শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে ব্রাজিল ইসরায়েল সরকারের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করবে। তিনি আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি হওয়া পণ্যের বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। এর আগে ব্রাজিল ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনা স্থগিত করা, তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা এবং ব্রাসিলিয়ায় নতুন ইসরায়েলি কূটনীতিক নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভিয়েরা বলেন, যখন গণহত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ উত্থাপিত হয় তখন শুধু আন্তর্জাতিক আইন উল্লেখ করাই যথেষ্ট নয়, দৃঢ়তার সঙ্গে তা কার্যকর করতে হবে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের খবরে বলা হয়েছে, সোমবার রাতে অনুষ্ঠিত মিনি সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের মধ্যে তীব্র বাদানুবাদের ঘটনা ঘটে। বৈঠকে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। জামির সতর্ক করে বলেন, গাজা উপত্যকার পূর্ণ দখল নিতে বছরের পর বছর লেগে যাবে, তাই আপাতত সীমিত স্থল অভিযানের উপর গুরুত্ব দেওয়া উচিত। ইয়েদিওত আহরোনথ জানায়, জামিরের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্মোট্রিচ। তিনি তাকে ভণ্ডামি ও অসঙ্গতির অভিযোগে অভিযুক্ত করেন। স্মোট্রিচ চিৎকার করে বলেন, আমরা এরই মধ্যে সাবেক সেনাপ্রধান হার্জি হালেভিকে মিস করছি। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক একই কথা বলার কারণে আপনি তাকে আক্রমণ করেছিলেন। খবরে বলা হয়, এই ঘটনা গাজার সামরিক অভিযানের গতি ও দিক নির্দেশনা নিয়ে স্মোট্রিচ এবং ইসরায়েলি সামরিক নেতৃত্বের মধ্যে
ক্রমবর্ধমান দ্বন্দ্বের আরেকটি ইঙ্গিত। পত্রিকাটি উল্লেখ করেছে, স্মোট্রিচ এর আগেও হার্জি হালেভির সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং এখন তিনি জামিরের সঙ্গেও একই রকম সংঘাতমূলক অবস্থান নিচ্ছেন। এর পেছনে রয়েছে সেনাবাহিনীর গাজা কৌশল নিয়ে তার গভীর অসন্তোষ। উগ্র ডানপন্থী জোট সরকারের মূল ব্যক্তি স্মোট্রিচ গাজায় আরও আগ্রাসী ও বিস্তৃত সামরিক অভিযান, পুরো উপত্যকার পুনর্দখল ও স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। তবে ইসরায়েলি সামরিক নেতৃত্বের একটি অংশ মনে করছে, এই পদক্ষেপ কৌশলগত ও লজিস্টিক দিক থেকে টেকসই নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।